মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব 10। নিতুরে ডাক্তার দেখা, তোর ভালোর জন্যই বলছি, এমন হলে তো চলবে না। দেখতে শুনতে তুই আমার থেকে ভালো না হলেও আর খারাপ তো না। এখন শুধু ওই ব্যাপারটা ঠিক করলেই হলো। এবার আই তোকে 3টা ধাঁধা জিজ্ঞেস করি। আচ্ছা বল তো, কোন শাড়ি পরা যায় না, কোন মাটি গায়ে লাগে না, কোন হার গলায় পরা যায় না? যদি তুই ধাঁধাগুলোর উত্তর 10 সেকেন্ডের মধ্যে ভাবতে পারিস তাহলে এই চিঠি দুটোর মানে তুই বুঝতে পারবি, আর যদি না পারিস তুই একটা গর্ধপ। নিতু চিঠি দুটো পড়েই চিঠিতে থুতু ফেললো। থুতু ফেলেই শান্তি হলো না, চিঠি দুটো দুমড়ে মুছপে কোমরে ফেলে ফ্লাশ করে দিল। একজন ফ্লাইট লেফটেন্যান্ট কি করে এরকম চিঠি লিখতে পারে? কি করে? নিতুর যদি সময় নষ্ট করার মতো যথেষ্ট সময় থাকতো, নিতু ঠিক মাহবুবের নামে মামলা করত, 16 বছর জেলের ভাত খাওয়াতো। ভাগ্যিস নিতুর সময় নেই, ভাগ্যিস নিতুর মধ্যে ওরকম অমানুষই নেই, এবং ভাগ্যিস নিতুর মনে কোনো সন্দেহ নেই। ফ্লাইট থেকে নেমেই মাহবুব টের পেল তার শরীর চলছে না, হাঁটতে গেলেই পায়ে পা বেঁধে যাচ্ছে। তার কি আবার জ্বর এসেছে? সোবহান সাহেব জিজ্ঞেস করলেন বারবার, মাহবুব তোমার কি শরীর খারাপ লাগছে? না না মামা, ওই একটু টায়ার্ড লাগছে আর কি। বাড়ি ফিরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো, ব্যাস। আফরোজা চিন্তিত কণ্ঠে বললেন, তুমি বরং আমাদের সঙ্গে চলো মাহবুব, রেস্ট টেস্ট নিয়ে না হয় বাড়ি গেলে বিকেলে। না আন্টি, এতদিন ছিলাম না, মা নিশ্চয়ই খুব অপেক্ষা করছেন। তুমি বাড়ি গিয়ে ফোন করবে কিন্তু, আমার তো মনে হচ্ছে তোমার শরীর একদম ঠিক নেই। না না আন্টি, আসলে ওখানে গিয়ে জ্বরে ভুগলাম, ঘুমটুম হয়নি, এজন্যই। আপনারা চিন্তা করবেন না, আমি 100 ভাগ ঠিক আছি। মাহবুবের 100 ভাগ ঠিক থাকা হলো না। বাড়ি পৌঁছানোর পর মাহবুবের ভয়ঙ্কর রকম জ্বর এলো। মাহবুব ব্যাপারটা বুঝতে দিল না মাকে, শুধু বলল, এক্ষুনি কিছু খাবো না মা। শাহিদা চিন্তিত কণ্ঠে বললেন, খাবি না মানে? বিদেশ থেকে এলি, এতটা পথ পাড়ি দিয়ে এখন বলছিস খাবি না? প্লেনে কেউ উপোস করে থাকে না মা, ওরা কত কি খেতে দেয়। এমনিতেও আমার পেট ভার হয়ে আছে, বিকেল পর্যন্ত টানা ঘুমোবো আমি। এর আগে কিচ্ছু খেতে জোর করো না এবং ডেকো না। সারাদিন দরজা বন্ধ করে মাহবুব জ্বরের ঘরে অচেতনই শুয়ে রইল। সন্ধ্যার দিকে শুরু হলো প্রচণ্ড পেট খারাপ। অবস্থা এমন হয়ে গেল যে বাথরুমে যাওয়ার শক্তি পর্যন্ত নেই। কোনো রকমই শরীর টেনে টেনে সে বেশ কয়েকবার গেলেও এক পর্যায়ে সে মাথা ঘুরে বাথরুমেই পড়ে গেল। মা বলে বিশাল একটা চিৎকার দিতে গিয়ে মাহবুব টের পেল কেউ তার নিঃশ্বাস চেপে ধরে আছে। খুব কষ্ট হচ্ছে তার, বুকের উপর কেউ বসে আছে শক্ত করে। মাহবুব বেশ কয়েকবার চোখ খোলবার চেষ্টা করেও পারল না। সমস্ত কিছু ছাপিয়ে যেন প্রচণ্ড মাথার যন্ত্রণা গ্রাস করলো মাহবুবকে। এরপর আর কিচ্ছু টের পায়নি সে, কিচ্ছু না। মাহবুবের ঘুম ভাঙল রাত 2টোতে। চোখ খুলতে গিয়ে মাহবুব টের পেল বাঁ চোখটা খোলা যাচ্ছে না, পাতা ভারী হয়ে আছে। কেউ কি তার চোখে কয়েকশো মণ ওজনের কোনো পাথর রেখে দিয়েছে? পিঠে ভর করে ওঠা যাচ্ছে না, পিঠটা বিছানার সঙ্গে আটকে গেছে। মনে হচ্ছে প্রচণ্ড শক্তিতে তাকে টেনে ধরে আছে। মাহবুব হাতের কোণের ভর রেখে ওঠার চেষ্টা করলো, তাতে লাভ হলো না তেমন। রুমের আলোটাও উজ্জ্বল নয়। এক চোখ মেলে সে যা দেখলো তাতে মনে হচ্ছে সে হাসপাতালে শুয়ে আছে। সে হাসপাতালে কেন? মাহবুব মনে করবার চেষ্টা করলো। সে বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। মাহবুব কিছুক্ষণ নিজেকে তুলে বসাবার তুমুল চেষ্টা করেও ব্যর্থ হলো। ঘাড় তুলে সামনে তাকালো, একগাদা মেডিকেল ইকুইপমেন্ট আর মনিটর ভর্তি। সে কি আইসিইউতে আছে? ও মাই গড, এত খারাপ অবস্থা! এত খারাপ অবস্থা হলে তো চলবে না, কাউকে ডাকা দরকার। ঘাড় ঘুরিয়ে বাঁ পাশের সোফাটায় তাকে মাহবুব চমকে গেল। স্পোর্ট ইনারের সঙ্গে হাফ প্যান্ট পরনে, হাত পা ভাঁজ করে নিতু ঘুমিয়ে আছে। ব্যাপার কি? নিতু কোথা থেকে এলো? নিতুকে তো সে 2 দিন আগেই ওদেশে দেখে এলো। তার মানে নিতু তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে এসেছে। কিন্তু এরকম অর্ধ উলঙ্গ হয়ে হাসপাতালে ঘুমানোর মানে কি? এক্ষুনি একটা চড় মেরে গাল লাল করে দেওয়া দরকার। মাহবুব তখনই এক ঝটকায় উঠে বসলো, চেঁচিয়ে ডাকলো, নিতু নিতু এদিকে আয়। নিতু এলো না। সে একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। মাহবুব সমস্ত শক্তি দিয়ে চেঁচাতে লাগলো, পা ঠিক করে বস নিতু, উরু বেরিয়ে আছে। তোর উরুর তিলটা কি ডাক্তার সার্জারি করবে যে ফোকাস ইনভাইট করছিস? নিতু মারবো এক চড়। নিতু উদাস গলায় বলল, আসুন না কাছে এসে চড় মারুন। হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, আমাকে আবার চড়ের ভয় দেখায়। মাহবুব চড় মারার জন্য বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেল।
দুজন সিস্টার্স ছুটে এসেছে। তাদের দুজনেই ও মাই গড, ব্লিডিং ব্লিডিং বলে চেঁচামেচি শুরু করে দিল। মাহবুবকে জোর করে বিছানায় শুইয়ে দিল। আপনি প্রচণ্ড অসুস্থ, ভীষণভাবে আহত। আপনি এত অস্থির কেন হচ্ছেন? আপনার গায়ে প্রবল জ্বর, আপনাকে হাইডোজ সিডাটিভ দেয়া হয়েছে। আপনি এখন চাইলেও উঠতে পারবেন না স্যার। আপনার শরীর থেকে প্রচুর ব্লাড লস হয়েছে। কয়েক মিনিটের মধ্যে ডাক্তার চলে এলো। মাহবুবের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। ডাক্তার হাত নেড়ে কিছু বললেন। মাহবুব সেসব কিছুই শুনছে না। সে বিস্মিত হয়ে শুধু অদ্ভুত একটা বিষয় দেখছে। নিতু ডাক্তারের গলায় স্টেথোস্কোপ ধরে ঝুলছে, তার হাতে বই। সে বই পড়তে পড়তে হেসে গড়িয়ে পড়ছে। মাহবুবকে ভেঙচি কেটে বলল, কি ব্যাপার, বাথরুমে হাঁটতে গিয়ে কুপোকাত? আপনার মতো ছেলেকে তো কোমরে ঢুকিয়ে ফ্লাশ করে দেওয়া উচিত। মাহবুব প্রাণপণ শক্তিতে ডাক্তারের স্টেথোস্কোপ টেনে ধরল। ডাক্তার উবু হয়ে চেঁচালেন, স্টপ, স্টপ ইট। মাহবুব এলোপাথারি ঘুষি মারতে লাগলো ডাক্তারের বুকে। সে আজ নিতুর পড়া বই বের করে ছাড়বেই। মাহবুবকে ফ্লাশ করে দেয়, এত সাহস! মাহবুব এক একবার এক এক জায়গায় ঘুষি মারছে। নিতু এক এক জায়গায় সরে পড়ছে। ডাক্তার ইঞ্জেকশন পুশ করলেন। তারপর আবার সব কিছু অন্ধকার, গাঢ় অন্ধকার। এরপর যখন মাহবুব চোখ মেলল, তখন তার চারপাশে ঝকঝকে রোদের আলো। রোদ আসছে তার বেডের পাশের বিশাল জানালা দিয়ে। তার মানে গতকাল রাতের পর সে এত সময় ঘুমিয়েছিল। কটা বাজে? নিশ্চয়ই 11:30। হসপিটালের এত বড় কামরায় একটা ঘড়ি নেই কেন? রোগী হলেই কি তাকে জগতের যাবতীয় হিসাব থেকে দূরে রাখতে হবে? মাহবুবের বাঁ চোখটা এখন আগের থেকে বেশ ভালোভাবে খোলা যাচ্ছে। গালের ব্যথাটাও কম লাগছে। মাহবুব দুপাশে ঘাড় নাড়ল বেশ কয়েকবার। একটু করে উঠে বসার চেষ্টা করলো। নার্স জানালার সাদা শিফন পর্দাটা টেনে দিল। গুড মর্নিং স্যার, আপনি এখন কেমন বোধ করছেন? আমি কয় ঘন্টা ঘুমোলাম? বলতে গেলে 13.5 ঘন্টার মতো। আপনাকে হেভি ডোজ স্লিপিং পিল দেওয়া হয়েছিল স্যার। আপনি কি বসবেন স্যার? মাহবুব হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওকে, আমি হেল্প করছি স্যার। পর্দা সরিয়ে দিন প্লিজ, আকাশ দেখা যাচ্ছে না। ও ইয়েস, আপনি তো আবার আকাশের মানুষ। স্যার, আপনি কি নাস্তা করতে করতে রিলেটিভদের সঙ্গে দেখা করে নেবেন? আপনার মা অপেক্ষা করছেন, আপনার আরও ফ্যামিলি মেম্বাররা ওয়েট করছেন। মাহবুবের মেজাজ খারাপ হয়ে গেল। উফ, তার জন্য 2 দিন পর সবাইকে হাসপাতালে বসে থাকতে হচ্ছে। মায়ের প্রেশার হাই, না ঘুমিয়ে এখন নিশ্চয়ই বমি বমি লাগছে। ইথিটাকে 2টো চড় দেওয়া দরকার। আরে বাবা, তুই তো এখন একা নোস, অন্তত যে আসতে যাচ্ছে তার জন্য তো তোর ঘুম খাওয়া ঠিক রাখতে হবে। সিস্টার, আমি এখন কারোর সঙ্গে দেখা করব না। আপনি গিয়ে বলুন আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। সবাই যাতে বাড়ি চলে যায়। আমার মনে হচ্ছে না ওনারা শুনবেন। কাল রাত থেকে ওয়েট করছেন। ভিজিটিং আওয়ার চলে গেলে পরে আজ আর দেখাই করতে পারবেন না। তাছাড়া আপনার মা একাধারে কাঁদছেন। ওকে, পাঠিয়ে দিন। 2জন একসঙ্গে পাঠানো সম্ভব হলে পাঠিয়ে দিন। মাহবুব উঠে বসলো। বসতে গেলেই পিঠে চিনচিনে ব্যথার টান পড়ছে। উফ, আশপাশে কোথাও এখন নিতুকে দেখা যাচ্ছে না। মানে কি, কাল রাতে নিতু তো এখানেই ছিল। নাস্তা খেতে গিয়ে মাহবুব খেয়াল করলো নিতু দুধের গ্লাসের কাছে নাক চেপে হাঁটছে। মাহবুব একটু ঝুঁকে তাকাতেই বলল, উফ, দুধে এত বিচ্ছিরি গন্ধ লাগে আমার। বলেই কপত করে সে এক গাদা থুতু ফেলে দিল দুধের গ্লাসের ভেতরে। তুই দুধে থুতুটা ফেললি কেন? এখন আমি খাবো কি করে? খাবেন না? ফেলে দিন। এমনিতেও অন্য প্রাণীর দুধ খাওয়া ঠিক না। তুই আমাকে ঠিক নয় বলার কে? আমি বলছি না, ব্যাপারটা বলছে একটা ব্যাখ্যা। মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা বড় হওয়ার পরও দুধ খায় এবং অন্যের। বাঘ বলেন, গরু বলেন, এরা কিন্তু অন্যের দুধ খায় না এবং বড় হওয়ার পর তো নয়। সুতরাং মানুষের উচিত অন্যের দুধ না খাওয়া। আমি অবশ্যই দুধ খাবো। শুধু নিজে দুধ খেতে পারিস না বলে আমাকেও মানা করছিস? মাহবুব এক চুমুকে দুধটা খেয়ে নিল। শাহিদা ছেলেকে দেখতে এসে শব্দ করে কেঁদে ফেললেন। মাহবুবের বাঁ চোখ ফুলে কালো হয়ে আছে। কপালের একপাশে ব্যান্ডেজ, কাঁধে কোমরে ব্যান্ডেজ, পায়েও ব্যান্ডেজ। ছেলেটা মরতে মরতে বেঁচে গেল। একেবারে শেষ মুহূর্তে আল্লাপাক বাঁচিয়ে এনেছেন। রাত থেকে বসে আছো কেন মা? তুমি বসে থাকলেই তো আর ডাক্তারদের চিকিৎসার গতি বেড়ে যাবে না। তুমি নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেড নও। শাহিদা মনে মনে আশ্বস্ত হলেন, যাক, ছেলেটার শরীর তাহলে ভালোর দিকে। এই যে কাঠখোট্টা রূপটা বেরিয়ে আসতে। মাহবুব মুখ নেড়ে চাপা ঠিক করল। তার দৃষ্টিতে ঘন অভিমান, প্রচণ্ড বিরক্তিতে ভ্রু কুঁচকে আসে। শাহিদা মাথায় হাত রাখলেন ছেলের। মাহবুব তার কোনো তোয়াক্কাই করল না।
হাত সরাও মা, 14 রকম মেডিসিনের মধ্যে আসি, জার্মে ভর্তি শরীর। শাহিদা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ছেলেকে। পুরোটা চেহারাতেই জায়গায় জায়গায় ব্যথার ছোপ ছোপ দাগ, আঘাতের নয় অসহায়ত্বের। তার শক্তপোক্ত ছেলেটা তো জীবনে কখনো কোনো পরিস্থিতিতে ভয়কে চেহারায় ঠাঁই দেয়নি। তাহলে কি বিদেশে এমন কিছু ঘটেছে যেটা মাহবুবকে মন থেকে ভেঙে দিয়েছে? এত উদাসীন আর পাগল পাগল তো তার ছেলে ছিল না। সবসময় তো ঝরঝরে কড়া কথা, ধারালো দৃষ্টি। তবে ফিরে আসার পর কেন মনে হচ্ছে সে কিছু একটার ভার বইতে পারছে না? এমন কি এই যে তাকে দেখেও মাহবুব ভালো করে তাকালো না কেন? নিজের হাতে এক মনে নাস্তা খেয়ে যাচ্ছে, কষ্ট লুকানোর কি আপ্রাণ চেষ্টা। যেন এই পৃথিবীতে ছেলেটার কেউ নেই, আর সেই কেউ নেই ব্যাপারটাও যেন অপরাধ। শাহিদা কাঁদতে কাঁদতে এবার মাহবুবের গালে হাত রাখলেন। মাহবুব বিরক্ত স্বরে বলল, কাঁদবে না মা, আমার লাশ দেখছো না, জীবিত আমাকে দেখছো। তোমার ছেলে যে জীবিত ফিরে এসেছে এই যথেষ্ট। কাঁদলেই তোমার স্নেহের ভাষা বদলে গিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে না। তুই আমার একমাত্র ছেলে, আমি কাঁদবো না? তোর এই অবস্থা আমি কি করে সহ্য করি বল না বাবা। তুই এসে তো কিচ্ছু বললি না, ভাগ্যিস আমি রাতে তোর ঘরে গিয়েছিলাম, না হলে বাথরুমেই পড়ে থাকতি তুই। সব অবস্থা সহ্য করার মনোবল রাখতে হবে মা। প্ল্যান ক্রাশ করে যে কোনো সময় সমুদ্রে পড়তে পারি, হয়তো বডিও পেলে না, তখন তো বাঁচতে হবে। বিএফএতে কাজ করা সন্তানদের মাকে শক্ত হতে হয়, যে কোনো সময় সন্তানের কাফিনের জন্য মনকে প্রস্তুত রাখতে হয়। বি স্ট্রং। মাহবুব মায়ের হাত সরিয়ে দিল। শাহিদা আরও শব্দ করে কেঁদে ফেললেন। তুই আমাকে কফিনের কথা বলতে পারলি? এত বড় একটা কথা বলতে তোর গলায় আটকালো না? মনে ভয় ঢুকিয়ে কি মারতে চাস আমাকে? ভয় ঢুকিয়ে দিচ্ছি না মা, মনের ভয় বের করে ফেলে দিতে বলছি। উই আর extremely unpredictable in all situations, especially in my job, everything is unpredictable. নার্স ছুটে এলো। এখানে কান্নাকাটির আয়োজন ঠিক না, প্লিজ ম্যাম। মা, ওই কন্দন গীত বন্ধ করো প্লিজ মা, আমার জীবন রক্ষায় কেঁদে কেটে অবদান রাখতে হবে না। শাহিদা রাগ করে উঠে গেলেন। দরজায় যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন মাহবুব তাকে পিছু ডাকবে। মাহবুব ডাকলো না। সে নার্সের কাছে পেন আর প্যাড চাইছে। শাহিদা নিজে থেকে আবার ফিরে এলেন। মাহবুব প্যাডে চোখ রেখে বলল, আবার এসেছো কেন? বাড়ি যাও মা, গিয়ে গোসল করে খেয়ে ঘুমোবে। এখানে বসে সময় নষ্ট করলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব না। শাহিদা কাতর স্বরে বললেন, তুই একটু বল বাবা, তোর কোথায় কষ্ট হচ্ছে? কি কারণে এমন ভেঙে পড়েছিস? ওই দেশে গিয়ে কি কিছু হয়েছে? এত ভেঙে পড়ছিস কেন বাবা? শাহিদা জবাবের জন্য অপেক্ষা করতে লাগলেন। মাহবুব হাসি মুখে মায়ের দিকে তাকালো। সুন্দর চোখে মন ভালো করা মধুর হাসি, পূর্ণিমার চাঁদের মতো হাসি। ভেঙে পড়িনি মা, আর আমার কোনো কষ্টও হচ্ছে না। হঠাৎ করে হাওয়া পানি বদল হলো তো, খাবার দাবারও আলাদা, শরীর আর পেটে সয়নি মা। বাথরুমে পড়ে গেলি কি করে? আমাদের কাউকে কেন ডাকলি না বাবা? এই তো একটু চোট মা, কয়েকদিন, তারপর তো সেরে যাবে। শাহিদার বুক ভেঙে যাচ্ছে। ছেলেটা কেন এত সামলে রাখে নিজেকে? কেন? একবার নিজের দুঃখ কষ্টে হাতছানি দিয়ে মাকে ডাকলে কি হয়? শাহিদা মাহবুবের কপালে চুমু খাবার জন্য এগোলেন। আলতো করে গলা জড়িয়ে ধরলেন ছেলের। মাহবুব মায়ের কাঁধের দিকে তাকিয়ে চমকে গেল। মায়ের কাঁধে নিতু বসে আছে। নিতুর হাতে গাজর, সে কসকস করে গাজর খাচ্ছে। মাহবুব চোখ রাঙাতেই নিতু বলল, আপনি কি বাচ্চা নাকি? এভাবে মায়ের গলা ধরে আছেন যে? মাহবুব ঝট করে মাকে সরিয়ে দিল। আচ্ছা, আপনি বাথরুমে আসারটা খেলেন কি করে? স্যান্ডেল পরে যাননি? খালি পায়ে বাথরুমে গেলে কি হয় জানেন? পেটে কৃমি হয়। মাহবুব দাঁতে দাঁত চেপে চুপ থাকলো। কয়টা দিন মাত্র ছিলেন এখানে, এত অসুস্থ হয়ে পড়লেন? এই একটু বিদেশ দেখে পেট ঘুটুর ঘুটুর করে বাথরুমে কুপোকাত। আমার তো ধারণা আর 2 দিন থাকলে আপনি সোজা সেপটিক ট্যাঙ্কে চলে যেতেন। মাহবুবের মাথায় কিছুই ঢুকছে না। সবসময় নিতুকে দেখার কারণটা কি? নিতুটাকে একটুর জন্য দেখে এসে যেন মহাজ্বালা হলো। এখন চোখের সামনে সবসময় দৃশ্যমান। এত চোখের জ্বালা তো মাহবুব কখনোই চায়নি। সবসময় নিতুকে দূর দূর করে রেখেও দম বন্ধ করা ভালোবাসা কমাতে পারেনি। এখন দেখো আবার প্রতি মুহূর্তে চোখে হারাচ্ছে। কি নিয়ে এত কষ্ট পাচ্ছিস বলতো? কিসের দরকারে গিয়েছিলি ও দেশে? মাহবুব মায়ের কথাই জবাব দিল না। শাহিদা আবার কান্নায় অস্থির হয়ে পড়লেন। মাহবুবের কথা বলতে ইচ্ছে করছে না, কাউকে কিছু জানাতে ইচ্ছে করছে না। নিতুর এই নির্লিপ্ততা সে যেন কিছুতেই মানতে পারছে না। যাওয়ার আগে সে কি ভেবেছিল? এতটা দিন পর তাকে দেখে নিতু নিশ্চয়ই অন্যরকম দিশেহারা হবে।
আর কি দেখলো? একদম বদলে যাওয়া চুপচাপ গম্ভীর নিতুকে। নিতু কি তাহলে অন্য কিছু চাই? নিতুর জীবনে কি তাহলে বদলে গেছে? নীতি কি তাহলে সত্যি অন্য কাউকে? উফ, মাহবুব তো আর কারো কাছে নিতুকে যেতেই দেবে না, একদমই না। এর জন্য যা যা করা দরকার সে করবে। বুকের প্রাণ বুক থেকে বেরিয়ে বাইরে থাকার অধিকার তো কেউ দেয়নি। সবসময় যাকে ধ্যান জ্ঞান করে সে বাঁচে, সে হঠাৎ করে কেন এমন বদলে গেল? কেন? মাহবুব বিরক্ত স্বরে বলল, কেঁদো না মা, বাড়ি যাও, আর আমাকে দেখতে আসবে না। আমি সুস্থ হয়ে বাড়ি আসবো, তখন মন ভরে দেখো। শাহিদা ব্যাকুল স্বরে বললেন, ইতিশার সঙ্গে দেখা করবি না বাবা? সারা রাত ধরে বসে আছে। না, করব না। মাহবুব পাশ ফিরে শুয়ে পড়ল। তার চোখে ভিজে এসেছে। কেন সে এরকম সবাইকে কষ্ট দিচ্ছে? কেন?